হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাস। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর অধ্যায়টি আলোচনা চলছে আমাদের। এটি ষষ্ঠ ক্লাস আজকের ক্লাসটি। আজকে আমরা ভেক্টর রাশির বিয়োগ নিয়ে একটু আলোচনা করব। ভেক্টর রাশির বিয়োগ যোগের নিয়মেই হয়। তোমাকে যদি বলা হয় দুটি ভেক্টর রাশি বি এবং এ, তাদের বিয়োগফল নির্ণয় করো, বি মাইনাস এ নির্ণয় করো, এটি তোমাকে নির্ণয় করতে বলবো। তাহলে তুমি কিভাবে করবা? যোগের নিয়মেই বিয়োগ করবা, যোগের নিয়মেই বিয়োগ করবো আমরা। তখন আমরা এই যে মনে করলাম দুটি ভেক্টর এ এবং বি একই বিন্দুতে ক্রিয়াশীল, এদেরকে নিয়ে যদি আমি একটি সামুদ্রিক তৈরি করি, সামুদ্রিকের কৌণিক বিন্দু এটা হয়, তাহলে কর্ণে তার লব্ধি ভেক্টর নির্দেশ করে। লব্ধি ভেক্টরের মান r = √a² + b² + 2ab cos α। লব্ধি ভেক্টর দিক tan θ = q sin α বা b sin α / a + b cos α। এই সমীকরণ থেকে মান এবং দিক নির্ণয় করতে পারি। ইতিমধ্যে আমাদের এগুলো জানা হয়ে গেছে। তাহলে b - a করার জন্য আমরা এই b ভেক্টরটাকে a ভেক্টরটাকে ঠিক বিপরীত দিকে বর্ধিত করব এবং দিক দেখাবো তার সমান বিপরীত। তাহলে এটি যদি a ভেক্টর হয়, এটি মাইনাস a ভেক্টর হবে। এখন দেখো a এবং b কে নিয়ে আমরা একটি সামুদ্রিক তৈরি করতে পারি। ধরো এটি হচ্ছে OP Q R। হতে পারে না OP Q R একটি সামুদ্রিক তৈরি হলো, তার দুটি সন্নিহিত বাহু OB এবং OR এই কৌণিক বিন্দুতে অঙ্কিত কর্ণই ভেক্টর দুটি লব্ধি নির্দেশ করবে, এটি আমরা বলতে পারি তো? হ্যাঁ। তাহলে আমরা যদি বলি এটি হচ্ছে মধ্যবর্তী কোণ b ভেক্টর এবং মাইনাস a ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে লব্ধি ভেক্টর c এর মান হবে √, ভেক্টর দুটির মানের বর্গের সমষ্টি এবং তাদের মানের গুণফল ইনটু cos অফ মধ্যবর্তী কোণ b এবং মাইনাস a এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 - আলফা। এই সমীকরণ থেকেই আমরা লব্ধি মান অর্থাৎ b - a সমান কত c ভেক্টরের মান আমরা নির্ণয় করতে সক্ষম। দিক নির্ণয় করব tan θ = থিটাটা কি? থিটাটা হচ্ছে c ভেক্টর। এই c ভেক্টর a ভেক্টরের সাথে তথা ভূমির সাথে যে গুণ উৎপন্ন করে সে থিটা। তাহলে তখন আমরা লিখি tan θ = হচ্ছে c ভেক্টর, খেয়াল করবা কার সাথে? c ভেক্টর অনুভূমিকের সাথে। তাহলে এটা হবে b sin আলফা, মানে মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ হচ্ছে 180 - আলফা a plus b cos 180 - আলফা। b এবং a মাইনাস করতেছি, সুতরাং তাদের মধ্যবর্তী কোণ কোনটা? আলফা নয়, কিন্তু b এবং মাইনাস এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা 180 - আলফা। সেই জন্য আমরা এখানে এবং এখানে এখানে সেই মানটাই বসাচ্ছি যেটি আমাদের সমীকরণে ছিল। r সমান √p² + q² + 2pq cos আলফা। এখানে আলফা হচ্ছে b এবং মাইনাস a ভেক্টরের মধ্যবর্তী কোণ, আলফা হচ্ছে এখানে কত 180 - আলফা। তাহলে দুটি ভেক্টরের দিক এবং মান নির্ণয়ের সমীকরণ থেকেই আমরা বিয়োগফলটা কত হবে সেটি, এবং সেই বিয়োগফল বা লব্ধি দিক কত হবে কোনটা সেটি আমরা এখান থেকে দুটি সমীকরণ থেকে পেতে পারি। এটি সাধারণত বিয়োগটা আমরা আপেক্ষিক বা তুলনীয় বেগ যদি নির্ণয় করি সেখান থেকে আমরা হিসাব করতে পারি। তুলনীয় যখন থাকবে, যখন আপেক্ষিক থাকবে। একটি উদাহরণ এখানে আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। তুমি এই গাড়িতে চলতেছ, একজন পর্যবেক্ষক মনে করলাম। তুমি দেখতে পাচ্ছ একটা গাড়ি এই দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? বি গাড়িটা এই দিকে যাচ্ছে, এই সি বরাবর যাচ্ছে। কেন? প্রকৃতপক্ষে গাড়িটা যাচ্ছে এদিকে, প্রকৃতপক্ষে গাড়িটা বি গাড়িটা এদিকে যাচ্ছে, কিন্তু
বি গাড়িটাকে আমরা দেখতে পাচ্ছি এই দিকে। এরকম দেখার কারণ কি? এরকম দেখার কারণ হচ্ছে আপেক্ষিক বেগের কারণ। তুমি চলে যাচ্ছ, এটা গতিশীল আছে, পরপর তোমার থেকে এটা দূরে সরে যাচ্ছে বলে মনে হচ্ছে, এবং এটি মনে হচ্ছে কারণ তুমি যেটি পরিমাপ করতেছে তোমার অবস্থান থেকে, অর্থাৎ গাড়ি থেকে, এখানকার পর্যবেক্ষক যেটি পরিমাপ করতেছে সেটি হচ্ছে দুই গাড়ির বেগের তুলনীয় মানটা। এটি হচ্ছে বি বেগে চলতেছে, এটা হচ্ছে বিবি বেগে। তাহলে এই পর্যবেক্ষক আসলে দেখতে পাচ্ছে যে গাড়িটা বিবি মাইনাস বি এ বেগে গতিশীল, আর এটি তার আপেক্ষিক বেগ। তাহলে প্রকৃত বেগটা সে দেখতেছে না, প্রকৃতপক্ষে গাড়িটা চলতেছে এইদিকে। এটি যদি গাড়ির বেগ হয়, এটা যদি গাড়ির বেগ হয়, তাহলে বি মানে বিবিটা তো এদিকেই হবে, যেটা আমরা এখানে দেখাতে পারবো। বুঝা গেছে? এইভাবে আমরা আপেক্ষিক বেগ যখন ত্বরণ হিসাব করি তখন আমাদেরকে বিয়োগ করতে হয়। আমরা একটি উদাহরণ দিয়ে একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করি, একটি গাণিতিক সমস্যা আলোচনা করি, তাহলে আরো সহজ হবে। তোমরা বৃষ্টির বেগ এবং মনে করলাম বৃষ্টির বেগ এবং গতিশীল গাড়ি কিংবা সাইকেল আরোহী কিংবা একজন ব্যক্তি যদি দৌড়াই যায় বৃষ্টির সময়, ছাতাটাকে তখন হেলে ধরতে হয়, উলম্বের সাথে হেলে ধরতে হয়। কিংবা যদি একটি ঢাল, পাহাড়ের ঢাল বেয়ে উঠে একটা গাড়ি, তখন তো বৃষ্টি পড়ে, তার সাথে সম্পর্কিত করে গাড়িটার সাথে বৃষ্টিটা কত বেগে পড়বে, কত কোণে পড়বে, সেটি কিন্তু আমরা আপেক্ষিক বেগের এই সমীকরণ তথা ভেক্টর রাশির বিয়োগ থেকে আমরা সেটি হিসাব করতে পারি। তাহলে সেই গাণিতিক প্রশ্নটা আমি একটু বোর্ডে লিখি এবং সেটি আলোচনা করবো তোমাদের সাথে এখনই। গাণিতিক সমস্যাটি আমি বোর্ডে তুলে নিলাম, তোমরা তোমাদের খাতায় প্রশ্নটা উঠে নাও। অবশ্যই তোমরা তোমাদের খাতায় এই প্রশ্নটি উঠে নিতে হবে, তাহলে আমাদের এই আজকে এই ক্লাসটি যে আমরা করলাম সেটি অর্থহীন হবে। দেখো প্রশ্নটা হচ্ছে কি, একটু লিখো, একজন সাইকেল চালক 8 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, অর্থাৎ সেই গাড়ি চালাচ্ছে, সাইকেল চালাচ্ছে কত বেগে? 8 কিলোমিটার পার আওয়ার বেগে, ঘন্টায় 8 কিলোমিটার বেগে। 12 কিলোমিটার বেগে পরন্ত বৃষ্টির ফোঁটা তার গায়ে কত বেগে আঘাত করবে? বৃষ্টির ফোঁটা কত বেগে চলতেছে, কত বেগে পড়তেছে? 12 কিলোমিটার বেগে। বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে কত কোণে ছাতা ধরতে হবে? অর্থাৎ বৃষ্টির ফোঁটা ওই সাইকেল আরোহীর গায়ে কত বেগে হবে পড়বে, এবং বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে সাইকেল আরোহীকে কত কোণে ছাতা ধরতে হবে। একটু খেয়াল করো, আপেক্ষিক বেগ থেকে এটা আমরা পাবো, কারণ দুটোই এখানে গতিশীল, দুটাই বেগ এখানে একসাথে কার্যকর, তাহলে তুলনীয় বেগটাই সেখানে আমরা দেখবো। ওই দুটো বেগের লব্ধি বেগ কত হবে? অর্থাৎ এটি যদি সাইকেল আরোহীর বেগ হয় আর এটা বৃষ্টির বেগ হয়, বৃষ্টির বেগের সাপেক্ষে সাইকেল আরোহীর বেগ বের করবো। বিআর মাইনাস বিসি, বিআর মাইনাস বিসি আমি পাবো যদি বিসি কে আমি সমান করে বিপরীত দিকে টানি এবং ভেক্টর যোগের সেই সামান্তরিক সূত্র থেকে, তখন এই লব্ধিটাই হবে এদের যোগফলের সমান, অর্থাৎ বিয়োগফল তথা বিআর মাইনাস বিসি, দ্যাট মিন্স বিয়োগফল পাবো, এইটি পাবো। আমি যদি বিআর প্লাস বিসি করি তাহলে কিন্তু উল্টো হয়ে যাবে না, তখন এদিকে হয়ে যাবে না। তাহলে ছাতাকে আমরা বৃষ্টির সামনে দিকে পরে এরকম করে ছাতা ধরি না, ছাতা এরকম করে ধরি? নিশ্চয় আমরা এরকম করে ধরি না, উল্টাই ছাতা ধরি না, ধরি না। তাহলে এই যেদিকে বৃষ্টি পড়ে তার বিপরীতে ছাতাটা ধরতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে ওই সাইকেলের গায়ে কত বেগে আঘাত করবে, বৃষ্টির ফোঁটা তার গায়ে কত বেগে আঘাত করবে, তা লব্ধি বেগ বের করতে হবে। লব্ধি বেগ নির্ণয়ের যে সমীকরণ আমরা একটু আগে আলোচনা করলাম সেটি হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ভেক্টর জটিল বর্গের সমষ্টি, অর্থাৎ আমার ভি আর স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 বিসি ইন্টু ভি আর ইন্টু কস অফ 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা। আলফা হচ্ছে বৃষ্টির বেগ যেদিকে পড়তেছে সেদিকে, আর ছাতার বেগের, আর এটা মধ্যবর্তী কোণ কার, আর এই সাইকেলের বেগে। অর্থাৎ আমরা যেটা করছিলাম একটু আগে,
এ এবং বি এর মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আলফা, আর এখানে সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারবো বিআর স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 বিআর cos 90 কত লেখা যাবে cos 90। তার এখান থেকে আমরা পাবো রুট ওভার বিআর স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটা 0 হয়ে যাবে। এখন আমরা কত বলছিলাম যে কত লেগে চলতেছে, বৃষ্টি পড়তেছে 12, তাহলে 12 হোল স্কয়ার প্লাস সাইকেলার চলতেছে 8 হোল স্কয়ার। তাহলে আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেট করার পরে রেজাল্টটা তোমরা পাবা 14.42 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টির ফোঁটা ওই সাইকেল আরোহীর গায়ে আঘাত করবে। বুঝা গেছে? তাহলে এখন থেকে কি আমরা বৃষ্টির ফোঁটার অঙ্কগুলো করতে পারবো? আপেক্ষিক বেগের কারণে এটি হয়। খুব খেয়াল করবা, আমাকে ব্যাগটা হচ্ছে এটি, আমাকে এটা ধরতে হচ্ছে। তাহলে বৃষ্টি পড়তেছে এই দিকে, এখন ছাতা ধরতে হবে কোন দিকে? তার বিপরীত দিকে। তাহলে দিকটা কোন দিকে? সেটি হচ্ছে উলম্বের সাথে এত করে, দ্যাট মিন্স এই থিটাটা তুমি নির্ণয় করবো। সেটা নির্ণয় করার সমীকরণ আমরা একটু আগে আলোচনা করছি, অর্থাৎ এই লব্ধি বেগের আপেক্ষিক বেগ যেদিকে হচ্ছে তার সাথে আমাদেরকে হিসাব করতে হবে বৃষ্টির সাথে কত কোণ উৎপন্ন করে। বৃষ্টি উলম্বভাবে নিচের দিকে পড়তেছে, তাহলে উলম্ব তলের সাথে ছাতাটিকে কত কোণে হেঁটে ধরতে হবে সেটি যদি আমরা বের করতে চাই, তাহলে আমাকে করতে হবে tan থিটা ইকুয়াল টু হচ্ছে কিউ sin আলফা, দ্যাট মিন্স ডি সি sin 180 মাইনাস আলফা ডিভাইড বাই ভিআর প্লাস বিসি cos 180 মাইনাস আলফা। সকল অঙ্কের জন্যই এই সমীকরণটি, বৃষ্টির ফোঁটা এই অঙ্কের জন্য, সকল অঙ্কের জন্য আপেক্ষিক বেগ করার সময় এই সমীকরণটি ফলো করবা, তাহলে যেই কোনো ধরনের উদ্দীপক আসলে তুমি করতে পারবা। এর বিকল্প একটি উত্তর দেওয়া যায়, সেটি আমি এখন আলোচনা করতেছি না, কারণ কমন একটি আলোচনা করা দরকার যেটি দিয়ে আমরা সব সময় সকল প্রশ্নের উত্তর দিতে পারি। এখানে আমরা 90 ডিগ্রি দেখাচ্ছি বৃষ্টি এবং ফোঁটা, কিন্তু 90 ডিগ্রিতে না পড়ে যদি পাহাড়ের ডাল পেয়ে যাও তখন কিন্তু অন্য কোণে পড়বে, তখন সেই কোণটা হিসাব করার জন্য এই সমীকরণটা অবশ্যই করতে হবে। সেই জন্য তোমাদেরকে আমি এই সমীকরণের এই পদ্ধতিকে ক্যালকুলেশনটা করাচ্ছি। তোমরা দেখবা বইতে কোথাও কোথাও অন্যভাবে করা আছে, এরকম করে সরাসরি এটি নাই। tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এই লম্ব বাই ভূমি এটা যখন বিসি, বিসি এটাও মাইনাস বিসি, এখান থেকে এটা বিসি এটা মাইনাস বিসি, লম্ব বাই ভূমিতে তো থিটাটা বের করা যায়। আমি বলছি কমন একটি ইকুয়েশন আমরা করব যেখান দিয়ে সকল অঙ্ক, ওই ধরনের অঙ্ক সমাধান করা যায়। সেই জন্য এই সমীকরণটি মনে রাখার জন্য তোমাদেরকে বলবো। তাহলে এটি কত হচ্ছে বিসি sin 90, কারণ এখানে আলফা হচ্ছে কত, আলফা হচ্ছে 90, আলফা হচ্ছে কত 90 ডিগ্রি কোণ আলফা, সেই কারণে এটি আমার 90 হচ্ছে, আর এটি হচ্ছে এখানে কত cos 90, বিসি cos 90, cos 90 মানে 0, sin 90 1, তাহলে বিসি বাই ভিআর হলো কিনা? এই যে tan থিটা যদি লম্ব বাই ভূমি, তাহলে কি ইকুয়েশনটা তুমি পাচ্ছ তো? এটা 90 ডিগ্রি বলে এমন হচ্ছে। অন্য কোন কোণ যদি হতো, বৃষ্টি যদি অন্য কোনো কোণে আপতিত হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আলফাটা আমাকে বিবেচনায় আনতে হবে। তাহলে সরাসরি এই সমীকরণ দিয়ে যে আমাদের বইগুলোতে গাণিতিক সমস্যাগুলো করা আছে, সেই ক্ষেত্রে তুমি হয়তো একটু বাধাগ্রস্ত হওয়া করার জন্য, অঙ্কটি সমাধান করার জন্য, সেই জন্য এই বিষয়টাই তোমরা করবা। তাহলে এখন তুমি থিটা তো পেয়ে যাচ্ছ, tan থিটা যেগুলো যদি এটা হয়, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স বিসি বাই ভিআর, অর্থাৎ tan ইনভার্স বিসি হচ্ছে কত 8 আর এটা হচ্ছে 12, ক্যালকুলেশন করলে পাবা 33.69। এটা আমি ক্যালকুলেশন করে রাখছি এতটুকু, অর্থাৎ উলম্বের সাথে 33.69 ডিগ্রি কোণে 33.69 ডিগ্রি কোণে উলম্বের সাথে ছাতা ধরতে হবে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। বুঝা গেছে? আরেকবার বলবো, সাইকেল আরোহী একটি নির্দিষ্ট বেগে গতিশীল, বৃষ্টি পড়তেছে উলম্ব বরাবর সোজাসুজি নিচের দিকে, তাহলে ছাতা কিভাবে ধরতে হবে? উলম্বের সাথে হেলে ধরতে হবে। আমরা যখন গতিশীল থাকি
ফেলে ধরতে হয়। ফেলে দেওয়ার কারণ হচ্ছে তখন লব্ধি বেগটা এদিকে হয়, কারণ আপেক্ষিক বেগ সেখানে ক্রিয়া করে। এই হচ্ছে সার্কুলার বেগ। কিংবা তুমি যদি হেঁটে হেঁটে যাও, দ্রুত বেগে যাও, স্লো যাও, তাহলে কিন্তু সেখানে বেগের পরিবর্তন হবে, ফেলানো কোণের মানও পরিবর্তন হবে। ফেলানো কোণের মানও পরিবর্তন হবে, কারণ তখন এই ভি যদি পরিবর্তন হয় এই কোণটাও পরিবর্তন হয়ে যাবে, লব্ধি বেগের দিক পরিবর্তন হবে সেই কারণে। তো সেটি আমরা এখানে আলোচনা করলাম। প্রথমত আমরা লব্ধি বেগের মান বের করার জন্য সমীকরণ, তারপরে আমরা লব্ধি বেগের দিক নির্ণয় করার জন্য সমীকরণটি ব্যবহার করলাম। আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারবে। এখন আসো আমরা এখানে যখন আলোচনা আসলো আপেক্ষিক বেগের আরো একটি দুটি বিষয় আলোচনা করা দরকার। যেমন গতিশীল গাড়ি সামনের কাঁচ ভিজে যায় বৃষ্টিতে, কিন্তু পিছনের কাঁচ ভিজে না। একটা নির্দিষ্ট বেগে যখন গতিশীল থাকবে, নির্দিষ্ট বেগ থেকে বেশি বেগে যখন গতিশীল থাকবে, তখন তার গাড়ির পিছনের কাঁচ ভিজবে না। কারণ গাড়ি যখন গতিশীল থাকবে, খেয়াল করো, এটি হচ্ছে মনে করলাম একটি গাড়ি, এটি হচ্ছে সামনের কাঁচ আর এটা হচ্ছে পিছনের কাঁচ। এখন বৃষ্টি যখন পড়বে, এই সোজা পড়লো, এটা বৃষ্টির বেগ, এটা কার, এটা হচ্ছে বৃষ্টির সোজা বৃষ্টির বেগ হচ্ছে, আর এটি হচ্ছে গাড়ির বেগ, গাড়ির বেগ, গাড়ি দিয়ে যাচ্ছে। এখন এই দুটার আপেক্ষিক বেগ বের করবো আমরা। তার আপেক্ষিক বেগ বের করতে হলে গাড়ির বেগের ঋণাত্মক মান, এটা যদি তুমি বলো যে এটা ভি গাড়ির বেগ, এটা যদি ইউ বলো তাহলে এটা মাইনাস ভি এদিকে দেখাবো। তাহলে তখন তুমি এই দুটা বেগের লব্ধি বেগ, এটা ইউ এবং ভি এর লব্ধি বেগটা তুমি এদিকে বলো। তাহলে লব্ধি বেগ যদি এটা হয়, তাহলে এই কাজটাকে কি পাচ্ছে, এই কাজটাকে ঘেঁষে এদিকে চলে আসছে। এখন যদি তার চেয়ে কম বেগ হয়, যে বেগে চলতেছে তার চেয়ে কম বেগে হয়, তাহলে লব্ধি বেগের গাড়ির বেগের মান কমবে, অর্থাৎ আমার ভেক্টর রাশিটার দৈর্ঘ্যটা কমবে, রেখাটার দৈর্ঘ্য কমবে, তখন এটা এখানে হয়ে যাবে। খেয়াল করে, খুব ভালো করে খেয়াল করে দেখো, তখন কিন্তু আমার লব্ধি বেগ হবে এটা, তখন কিন্তু এদিকে হবে, অর্থাৎ এইবার কিন্তু এই কাজটা, পিছনের কাজটা ভিজে যাবে। তাহলে একটি নির্দিষ্ট বেগ অতিক্রম করলে গাড়ির সামনের কাজ ভিজে গেলেও পিছনের কাজ ভিজবে না। এটিকে আমরা ব্যাখ্যা করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আমরা এটি ব্যাখ্যা করতে পারবো। তাহলে আজকে যে আলোচনা করে এতক্ষণ পর্যন্ত করলাম, সেটি হচ্ছে ভেক্টর রাশির বিয়োগ বা বিয়োজন থেকে আমরা এই আলোচনাগুলি করলাম, যেটি আমাদের আপেক্ষিক বেগ বা ত্বরণীয় বেগ নির্ণয় করার সময় খুব বেশি করে দরকার হয়। যে কোনো দুটি ভেক্টর রাশির বিয়োগ করার জন্য আমরা এই সমীকরণগুলো ব্যবহার করতে পারি। মনে আছে? একটা হচ্ছে দিক নির্ণয়ের সমীকরণ, আর একটা হচ্ছে লব্ধির মান নির্ণয়ের সমীকরণ। দিক নির্ণয়ের সমীকরণ হচ্ছে এটি, আর লব্ধির মান নির্ণয়ের সমীকরণ কোনটা ছিল? r is equal to root over a square plus b square plus 2ab cos 180 minus alpha, যেখানে আলফা হচ্ছে ওই দুটা ভেক্টরের a এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ। যখন b minus a করব আমরা, b minus a করব, তখন আমাদেরকে এইটা করতে হয়, এই এখানে পরের হিসাবটা মনে রাখতে হয়। থিটার ক্ষেত্রে আমাদেরকে একইভাবে দেখাতে হয়, যেটি আমরা আজকের ক্লাসে দুটি বিষয় আলোচনা করলাম। একটি হচ্ছে কি, একজন ব্যক্তি সামনের দিকে সাইকেল চালিয়ে গতিশীল আছে, তার গায়ে বৃষ্টি ফোঁটা কত বেগে পড়বে, এবং তাকে ছাতা ধরার সময়, সাইকেল আরোহীকে ছাতা ধরার সময় কত কোণে ছাতা ধরতে হবে সেটি, উলম্বের সাথে মনে করতে রাখতে হবে উলম্বের সাথে কত কোণে সেটি, আর অনুভূমিকের সাথে কত কোণ যদি হয়, উলম্বের সাথে তুমি এরকম করে ধরলাম, তাহলে এই কোণটা হলো, আর অনুভূমিক হলে এটা, তাহলে ওইটা বের করার পরে উলম্বের সাথে কোণটা বের করার পরে অনুভূমিকের সাথে কত কোণে হবে সেটি 90 থেকে বের করে সেটিও বলতে পারবা। তাহলে ছাতা কত কোণে ধরতে হবে বলতে হলে তোমাকে উত্তরের সাথে এক নির্দিষ্ট কোণ বের করার পরে তোমাকে বলতেও হবে যেটি উলম্বের সাথে এত 33.69 ডিগ্রি কোণে ধরতে হবে। আর যদি বলে যে উলম্বের সাথে না, অনুভূমিকের সাথে, তাহলে 90 থেকে এটা বিয়োগ করলে অনুভূমিকের সাথে কত কোণ উৎপন্ন হবে সেটি তুমি দেখাতে পারবা। আচ্ছা, এখন আমরা আমাদের কথা ছিল আজকের ক্লাসে আমরা সামান্তরিক সূত্রের প্রয়োগ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসো, ক্যালকুলেটর নিয়ে বসো, বই নিয়ে বসো। এটি খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস। পরীক্ষায় যে প্রশ্নটা প্রায়শ দেওয়া হয় সেরকম একটি প্রশ্ন। নদী
স্রোতের নদী। স্রোতের নদীতে এপার থেকে ওপারে যাওয়ার জন্য নৌকা ব্যবহার করা হয়। মাঝি নৌকাটাকে চালায় এপার থেকে ওপারে যাওয়ার জন্য স্রোতের বিপরীতে তীর্যক পাবে। স্রোতের অনুকূলে চালায় না, স্রোতের প্রতিকূলে তীর্যক ভাবে চালায়। কারণ যখন স্রোত হবে এইদিকে, নৌকা চালাবে এইদিকে, তাহলে তাদের লব্ধিটা সামন্তরিকের সূত্র অনুসারে এইদিকে হবে। বুঝা যাচ্ছে? ইউ যদি এটি হয় স্রোতের বেগ, নৌকার বেগ যদি এটি হয়, তবে আর হতে পারে এটি, অর্থাৎ এপার থেকে ওপারের দিকে। কিন্তু যদি স্রোতের বেগের এইদিকে হচ্ছে মনে করলাম বিপরীত প্রান্ত, এইদিকেই নৌকা চালাবে, ইউ এদিকে, বি এদিকে, তাহলে কিন্তু এবারে যেতে পারবে না, এখানে যেতে পারবে না, বিপরীত প্রান্তে যেতে পারবে না। তখন তাদের লব্ধি অনুযায়ী নৌকাটা এখানে গিয়ে পৌঁছাবে। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে হলে সামান্তরিক সূত্র অনুসারে আমরা ব্যাখ্যা করতে পারি, তাকে স্রোতের প্রতিকূলে তীর্যকভাবে বিপরীত দিকে নৌকাকে গতিশীল করতে হবে, তাহলে সে এখানে পৌঁছাতে সক্ষম। আর যদি এখানকার মতোই যদি এটা নদী হয়, সোজা যদি বিপরীত দিকে রওনা দেয়, তাহলে এ বিন্দু থেকে বিপরীত দিকে বি বিন্দুর দিকে রওনা দিল, তাহলে সে এখানে সি বিন্দু দিকে পৌঁছাবে। এখানে পৌঁছাতে পারবে না, কারণ একই সময়ে ওই নৌকার উপর দুটি বেগ ক্রিয়াশীল, একটি স্রোতের বেগ আর একটি হচ্ছে কি নৌকার বেগ। তাহলে তাদের লব্ধি বেগ যেদিকে সেদিকে হবে, সামুদ্রিকের সূত্র অনুসারে এইদিকে রওনা দিলে এখানে হবে, তাহলে এখানে রওনা দিলে বিপরীত দিকে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? এখন আমাদের প্রশ্ন হয়, এই প্রশ্নটা হয় প্রায়, স্রোতের একটি বেগ আছে, নৌকার একটি বেগ আছে, অর্থাৎ নৌকাটিকে স্থির জলে অর্থাৎ স্রোতহীন নদীতে একটি নির্দিষ্ট বেগে চালানো করা যায়। সেই বেগে চালালে কোন দিকে চালালে ঠিক বিপরীত দিকে পৌঁছানো যাবে। তাহলে আমরা বলবো বিপরীত দিকে পৌঁছানো মানে হচ্ছে এখানে লব্ধি বেগের দিক, এইটি যখন লব্ধি বেগ হবে এমন ভাবে তাকে গতিশীল রাখতে হবে যেন লব্ধি বেগের দিক সর্বদা দিকে হয়। লব্ধি বেগের দিক যখন এটা হবে, আর যদি বলি তাহলে লব্ধি বেগের দিক থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে যদি ঠিক বিপরীত দিকে যেতে হয়। আর যদি আমি বলি যে না এই দিকে চালাচ্ছে, আলফা হচ্ছে এটি 90 বেগে কোণে চালাচ্ছে, তখন লব্ধি বেগের দিক হবে এটা, তখন এইটাই হবে এখানে যখন পৌঁছাবে। তাহলে কোন দিকে নৌকা চালাতে হবে? ঠিক বিপরীত দিকে, বিপরীত প্রান্তে, অর্থাৎ যেখান থেকে যে পার থেকে যাত্রা শুরু করলো তার অপর পারে যদি বিপরীত বিন্দুতে যেতে হয়, তাহলে স্রোতের প্রতিকূলে তীর্যকভাবে নৌকাকে চালাতে হবে। কেন চালাতে হবে সেটি তোমরা নিশ্চয় এখন ব্যাখ্যা করতে পারবে। এখন আমরা গাণিতিকভাবে দেখাবো যে কি কত কোণে চালাতে হবে সেটি আমরা বের করব। তাহলে আমাকে এখানে দেওয়া থাকবে স্রোতের বেগ কত। স্রোতের বেগ ইউ সমান দেওয়া আছে মনে করলাম 4 কিলোমিটার পার আওয়ার। স্রোত যাচ্ছে কত? কোন দিকে? পারের সমান্তরালে, অর্থাৎ অনুভূমিক বরাবর হচ্ছে স্রোত। তাহলে স্রোতের দিক যদি হয় বলি আমরা, সেটি অনুভূমিক বরাবর যখন হচ্ছে স্রোতের বেগের দিক হচ্ছে 0 ডিগ্রি এবং স্রোতের বেগের মান হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। নৌকাটা চালনা করা যায় মনে করলাম 6 কিলোমিটার পার আওয়ার বেগে। নৌকা 6 কিলোমিটার পার আওয়ার বেগে চালনা করা যায়। এখন কিভাবে চালাবে, কিভাবে মানে কিভাবে যাত্রা শুরু করলে, মানে আলফার মান কত হলে কিভাবে চালানো, মানে এই আলফার মান কত হলে অবশ্যই স্রোতের প্রতিকূলে তীর্যকভাবে চালাতে হবে। সেই তীর্যক মানে কত কোণ করে চালাতে হবে, সে আলফা কত সেটি নির্ণয় করতে হবে, তাহলে সেই বিপরীত দিকে এখানে পৌঁছাবে। তাহলে বিপরীত বিন্দু বি বিন্দুতে পৌঁছালে এটি লব্ধি এবিটাই হবে লব্ধি বেগের দিক। তাহলে থিটায় দ্বারায় আমরা লব্ধি বেগের দিক দেখাবো এবং সেটি সঙ্গত কারণে কত হবে 90 ডিগ্রি হবে। কারণ এটি তোমাকে বলতে হবে, লিখতে হবে যে যেহেতু ঠিক সোজাসুজি এপার থেকে ওপারে পৌঁছাতে হবে, তার লব্ধি বেগের দিক থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। এখন এই লব্ধি বেগের দিক
থেকে আমরা কোন দিকে চালাতে হবে সেই দিকটা বের করতে পারবো। আমরা জানি tan θ is equal to q sin alpha divided by p plus q cos alpha। এই সমীকরণ থেকেই আমরা দিক নির্ণয় করব কোন দিকে চালাবে। তাহলে tan 90 সমান হবে v sin alpha divided by u plus v cos alpha। tan 90 মানে অসংজ্ঞায়িত ইনফিনিটি সমান 1/0 লেখা যাবে, যেমন v sin alpha divided by u plus v cos alpha লেখা আছে। এখান থেকে আমরা লিখতে পারবো u plus v cos alpha সমান 0 বা v cos alpha সমান মাইনাস u বা cos alpha সমান মাইনাস u by v। দ্যাট মিন্স আলফা সমান হচ্ছে cos ইনভার্স মাইনাস u by v। আমরা ক্যালকুলেট করি cos ইনভার্স মাইনাস 4/6 সমান ক্যালকুলেট করি আমরা কত পাই, শিফট cos inverse minus 4 divided by 6 সমান হচ্ছে 131.80। তাহলে 4 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান স্রোতের বেগের সাথে যদি একটি নৌকাকে 4 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল করা যায়, অর্থাৎ নৌকার গতি যদি 4 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে স্রোতের বিপরীতে প্রতিকূলে 131.8 ডিগ্রি কোণে যদি চালানো যায়, তাহলে ঠিক বিপরীত পারে অপর বিন্দুতে পৌঁছানো সম্ভব। তাহলে আমরা এটা একটা প্রশ্ন উত্তর দিলাম। আরেকটি প্রশ্ন হয় ঠিক অপর পারে পৌঁছাতে কত সময় লাগবে। নৌকাকে যখন অপর পারে যাবে, নৌকাটি যখন যাবে কতক্ষণ সময় লাগবে অপর পারে পৌঁছাতে। দেখো সময়টা আমরা জানি বেগের সাথে দূরত্বের সাথে সময়ের একটি সম্পর্ক আছে না? কি সম্পর্ক? অতিক্রান্ত দূরত্ব সমান বেগ ইন্টু সময়, অর্থাৎ যে দূরত্ব অতিক্রম করবে সেই দিকে বেগ কত এবং সময় কত সেই সময় গুণফল s is equal to vt। এখন যেহেতু এপার থেকে ওপারে যাবে, তাহলে এপার থেকে ওপারের দূরত্ব যদি d হয়ে থাকে, তাহলে অতিক্রান্ত দূরত্ব d is equal to v into t লিখবো আমরা। এই ভিটা কত? নৌকাতে দিকে চালানো হচ্ছে, স্রোত হচ্ছে দিকে। এই স্রোত এবং নৌকার বেগের উপাংশ থেকে আমরা উলম্ব দিকে এবি বরাবর অর্থাৎ প্রস্থ বরাবর বেগের উপাংশ পাবো। স্রোতের বেগের উলম্ব উপাংশ যদি বলি, স্রোতের বেগের উলম্ব উপাংশ হচ্ছে ইউ সাইন থিটা। নৌকার বেগের উলম্ব উপাংশ হচ্ছে ভি সাইন আলফা বলি আমরা এখানে। আলফা হচ্ছে কি এই স্রোতের নৌকার বেগ অনুভবেগের সাথে তথা স্রোতের বেগের সাথে যেগুলো উৎপন্ন করে সেটা। আর স্রোতের বেগ ধরতেছি আমরা কোন দিকে? পারের সমান্তরালে, অর্থাৎ স্রোতের বেগের দিক সেটাই যে হচ্ছে 0 ডিগ্রি। উলম্ব বরাবর যে উপাংশটা হবে বেগ হবে যেটি ভি, যেটা সেটি হবে এখানে, এটা হবে ইউ সাইন 0 প্লাস ভি সাইন আলফা, অর্থাৎ এটা পুরোটাই 0 হবে ভি সাইন আলফা। আর আমার এখানে ভি এর মানটা হবে এই দূরত্ব হবে কত? ভি সাইন আলফা ইন্টু টি। এটি হচ্ছে আমার মূল সমীকরণ, অর্থাৎ এই প্রস্থ বরাবর বেগ হচ্ছে ভি সাইন আলফা এবং সময় হচ্ছে টি। তাহলে এই সমীকরণ থেকে তোমাকে কখনো যদি বলা হয় যে 5 মিনিটে এপার থেকে ওপারে গেল, তাহলে নদীর প্রস্থ কত, তাহলে তুমি ডি সমান পাবে। আবার তোমাকে যদি প্রশ্ন করা হয় যে নদীর প্রস্থ হচ্ছে 400 মিটার, যদি 131 ডিগ্রি কোণে চালনা করা হয় নৌকাটাকে
6 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে অপর পারে পৌঁছতে কত সময় লাগবে? তাহলে এখান থেকে তুমি d v sin আলফা থেকে বের করতে পারবে। অর্থাৎ তাহলে আমরা একটা সমীকরণ প্রতিষ্ঠা করতে পারি, নদীর এপার থেকে ওপারে পৌঁছানোর সময় হচ্ছে d v sin আলফা। এটি হচ্ছে কি প্রস্থ ডিভাইড বাই প্রস্থ বরাবর বেগের উপাংশ। এখানে দুটো বেগ, একটা স্রোতের বেগ কার্যকর আর একটা হচ্ছে নৌকার বেগ কার্যকর। নৌকার বেগের উপাংশ, স্রোতের বেগের উপাংশ। নৌকার বেগের উপাংশ v sin আলফা, স্রোতের বেগের উপাংশ u sin আলফা তথা sin থিটা। যেহেতু স্রোতের বেগ যাচ্ছে পারের সমান্তরালে অনুভূমিক বরাবর, সেই জন্য স্রোতের বেগের দিক হচ্ছে 0 ডিগ্রি। যার কারণে আমরা শুধুমাত্র এই নৌকার বেগের উলম্ব উপাংশ পাই। এই নৌকার বেগের উলম্ব উপাংশ দিয়ে প্রস্থকে ভাগ করলে সময় পাওয়া যাবে। তাহলে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা বের করলাম, সেটি তোমাদের মনে রাখতে হবে যে নদী যখন এপার থেকে যখন নৌকা দিয়ে ওপারে পৌঁছানো হয়, তখন যেভাবে চালনা করা হোক না কেন, নৌকাটাকে আমি যদি বলি এ বিন্দু থেকে এবি বরাবর চালনা করলো, এসি বরাবর চালনা করলো, এডি বরাবর চালনা করলো, বিভিন্ন দিকে আমরা ওপারে পৌঁছার জন্য চালনা করতে পারি। কারণ আমার গন্তব্য টার্গেট বিভিন্ন জায়গায় হতে পারে, সেই অনুযায়ী মাঝি নৌকা চালায়। অপর পারে বিভিন্ন বিন্দু হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। সেই অনুযায়ী সেই দিকটাকে নির্ধারণ করে আলফাটা কোনটা হবে, আলফা কি এটা হবে না আলফা এটা হবে না আলফা এটা হবে, যেটাই হোক না কেন তার বেগের উলম্ব উপাংশ হচ্ছে v sin আলফা আর হচ্ছে। তাহলে তুমি এই সমীকরণ থেকেই এখানে যদি প্রশ্ন করা হয় যে একটা 30 ডিগ্রি কোণে চালানো হচ্ছে, 90 ডিগ্রি কোণে চালানো করা হচ্ছে, 120 ডিগ্রি কোণে চালানো করা হচ্ছে, কোন ক্ষেত্রে তিন মাঝি যদি তিন দিকে নৌকা চালায়, অপর পারে কে পৌঁছাবে আগে, অপর পারে কে পৌঁছাবে আগে। তাহলে সেই সময়টা আমরা নদীর প্রস্থকে উলম্ব বরাবর নৌকার বেগের উপাংশ দিয়ে ভাগ করলে সময়টা পেয়ে যাব। আমাদের যে উদ্দীপক আছে সেই উদ্দীপকের তথ্যটা হচ্ছে নৌকাটা চালনা করা যায় 6 কিলোমিটার পার আওয়ার বেগে, স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে এপার থেকে ঠিক সোজাসুজি অপর পারে, অর্থাৎ ন্যূনতম দূরত্ব হচ্ছে এটি। ন্যূনতম দূরত্ব অতিক্রম কালে তাকে নৌকা চালাতে হয় কত, আমরা একটু আগে বের করলাম 131.8 ডিগ্রি কোণে চালনা করতে হয়। তাহলে এইভাবে যদি নৌকা চালায় অপর পারে ঠিক বিবিন্দুতে পৌঁছতে কত সময় লাগবে, সেটি আমরা এই সমীকরণ থেকেই আমরা যদি বের করি তাহলে হবে নদীর প্রস্থ কত। মনে করলাম নদীর প্রস্থটা হচ্ছে 400 মিটার দেওয়া আছে, কত উদ্দীপকে নদীর প্রস্থ 400 মিটার। 400 মিটার যদি হয় তাহলে ডি সমান কত হবে, 400 বসাবা না, ডি সমান বসাবা 0.4, কারণ এটাকে কিলোমিটার রূপান্তর করবা, কারণ ভিটাকে কিলোমিটারে আছে, সেটাকে না হলে মিটারে নিতে হবে। আচ্ছা আমরা কিলোমিটারে রাখলাম, তাহলে এটা 400 না লিখি 0.4 লিখলাম, আর হচ্ছে 6 sin 131.8। তাহলে ক্যালকুলেশন করে আমরা এখন দেখি এই উদ্দীপক অনুযায়ী অপর পারে পৌঁছাতে কত সময় লাগতেছে। 0.4 ভাগ 6 sin 131.8, তাহলে বের হলো আমাদের 0.0894 আওয়ার, ঘন্টা। কিলোমিটার পার আওয়ার না, সেই জন্য ঘন্টা থাকবে। এখন তুমি এটাকে দশমিকের আগে পূর্ণ সংখ্যা আনার জন্য ইচ্ছা করলে তুমি এটাকে মিনিটে কিংবা সেকেন্ডে নিতে পারো। মিনিটে 7 দ্বিগুণ হবে, তাহলে সেটা হবে 5.365 মিনিট। এটি হচ্ছে আমার এপার থেকে ওপারে যাওয়ার সময় এই উদ্দীপক অনুযায়ী। তাহলে আমরা আজকে এখন এই পর্যন্ত যে কাজটা করলাম সেটি হচ্ছে এপার থেকে ওপারে যাওয়ার জন্য, ঠিক বিপরীত বিন্দুতে যাওয়ার জন্য নৌকাটাকে কোন দিকে চালাতে হবে, সেই কোন দিকে চালাতে হবে আলফা বের করলাম tan থিটার সমীকরণ থেকে। সামান্তরিক সূত্রের tan থিটা যে সমীকরণটা সেটি অ্যাপ্লাই করে আলফা বের করলাম। কারণ tan থিটা ইকুয়াল টু q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q প্লাস আলফা, এই সমীকরণটা আমরা জানি যেখানে থিটাটা হচ্ছে p এর সাথে উৎপন্ন কোণ, এখানে আমরা থিটাটা বলছি q এর সাথে উৎপন্ন কোণ। তাহলে আমার p এর জায়গায় q, q এর জায়গায় v বসাবো এবং আলফার মানটা নির্ণয় করতে পারবো। তারপর আমরা বের করলাম ঠিক অপর পারে পৌঁছাতে কত সময় লাগবে। অপর পারে পৌঁছানোর জন্য সময় হচ্ছে নদীর প্রস্থ ডিভাইড বাই প্রস্থ বরাবর বেগের উপাংশ। আমরা এই সমীকরণ থেকে আমরা সময়টা নির্ধারণ করলাম।
এবং আমরা জেনে নিলাম যে কেউ বিন্দুকায় চালানো হোক না কেন, আমার যদি অনুবেগের সাথে তথা স্রোতের বেগের সাথে উৎপন্ন কোণের মান আলফা যদি জানা থাকে, অপর পারে পৌঁছানোর সময় এই সমীকরণ থেকেও আমরা যে কোনো সময় বের করতে পারবো অপর পারে পৌঁছাতে কত সময় লাগবে। সেটি এবার যে বিন্দুতে যাক না কেন, যেখানে যাক না কেন, আমরা আলফা থেকেই এবং বেগ থেকেই প্রস্থ থেকেই সময়টা নির্ণয় করতে পারবো। আচ্ছা, এই উদ্দীপকটাই আমাদের থাক। এটাকে দিয়ে আমরা আরেকটু কাজ করতে চাই। এখানে আসলে একই উদ্দীপক কিন্তু ভিন্ন ভিন্ন প্রশ্ন হয়। যেমন ধরো এই প্রশ্নটা করা হলো যে কি এইভাবে, এপার থেকে বিন্দু থেকে যাত্রা শুরু হলো, ইউ হচ্ছে কি 4 কিলোমিটার পার আওয়ার স্রোতের বেগ। নৌকাটা চালনা করলো কোন দিকে? এইদিকে চালনা করলো, ঠিক বিপরীত বিন্দু বি বরাবর, কিন্তু পৌঁছালো সি বিন্দুতে। কোথায় গিয়ে পৌঁছালো? সি বিন্দুতে পৌঁছালো। কেমনে? হ্যাঁ, পৌঁছাবি তো। এটি হচ্ছে নৌকার বেগ যদি এটি হয় এবং সেটা মান যদি 6 কিলোমিটার পার আওয়ার এরকম থাকে, দেওয়া থাকলো, তাহলে সামুদ্রিক সূত্র অনুসারে এখানে গিয়ে পৌঁছাবে। এখন তোমাকে বলা হলো লব্ধি বেগ কত। তো লব্ধি বেগ তুমি বের করতে পারবা, এই আলফা যেটি হোক না কেন √, ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউভি cos আলফা থেকে লব্ধি বেগ বের করতে পারবা। এখন যদি বলা লব্ধি বেগের দিক কত হবে, তাহলে লব্ধি বেগের দিক থিটা tan থিটা = ইউ sin আলফা, তথা এখানে ভি sin আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি cos আলফা থেকে তুমি থিটা নির্ণয় করতে পারবা, লব্ধি বেগের দিক নির্ণয় করতে পারবা। তারপর তোমাকে বললো তুমি তো এখানে না পৌঁছে সি বিন্দুতে পৌঁছালা, তাহলে বিসি দূরত্বটা কত, বিসি এই মানটা কত হবে। তাহলে তুমি যখন থিটা পাইছো তখন এই কোণটা থিটা হবে। নদীর প্রস্থ যদি তোমার বি জানা থাকে, তাহলে তুমি এখান থেকে এই ত্রিভুজ এবিসি ত্রিভুজ থেকে লিখতে পারবা tan থিটা এখান থেকে এই ত্রিভুজ, এটা থিটা হলো, এটা থিটা একান্ত কোণ। তাহলে সেখান থেকে তুমি বলতে পারবা লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি ডিভাইডেড বাই বিসি। এবিটা হচ্ছে প্রস্থ আর বিসিটা হচ্ছে এই দূরত্ব। বি বিন্দুতে না পৌঁছাই তুমি কোথায় পৌঁছাইছো? সি বিন্দুতে পৌঁছাইছো। তাহলে তুমি বিসি এর মানটা তুমি এখান থেকে পাবা, বিসি সমান বি ডিভাইডেড বাই tan থিটা। এইভাবে আমরা অনুভূমিক দূরত্ব কত হবে সেটি নির্ণয় করতে পারবো। বুঝা গেছে? অর্থাৎ সোজা বিন্দু না গিয়ে এখানে এইভাবে নির্ণয় করতে পারবো। আরেকটি কৌশল আছে, সেটি হচ্ছে এই দূরত্ব বের করার জন্য যে সমীকরণটা আমরা বলছিলাম, যে দিকে দূরত্ব নির্ণয় করব সেই দিকের বেগ, তাহলে এই দিকে হচ্ছে অনুভূমিক দিক, তাহলে আমরা অনুভূমিক বরাবর বেগ, অনুভূমিক বরাবর নৌকার বেগ, বেগ কত হবে আর সময় দিয়ে গুণ করব। দূরত্ব হচ্ছে কত? বিসি বের করতে চাচ্ছি। তাহলে এইটা একটা কৌশল, এটি একটা কৌশল বের করতে আমরা এখান থেকে করতে পারবা। আর এটি না করে তুমি থিটা না বের করেও সরাসরি করতে পারবা, সেটি আমি দেখাচ্ছি কিভাবে করবা। তখন তুমি অনুভূমিক বরাবর বেগ, অনুভূমিক বরাবর এখানে দুটো বেগ কার্যকর, একটা হচ্ছে স্রোতের বেগ আর একটা হচ্ছে নৌকার বেগ। তো নৌকার বেগের অনুভূমিক উপাংশ কত? ভি sin আলফা। স্রোতের বেগের অনুভূমিক উপাংশ কত? ইউ cos আলফা, না cos থিটা। স্রোতের বেগের নৌকার বেগের অনুভূমিক উপাংশ sin না cos? cos, তাহলে এটি sin হবে না, ঠিক হবে cos হবে। sin কোনটা হয়? sin হয় উলম্ব বরাবর যে উপাংশটি। তাই অনুভূমিক বরাবর এটি হচ্ছে নৌকার বেগের উপাংশ, এটি হচ্ছে স্রোতের বেগের উপাংশ। এই দুটো মিলেই হচ্ছে আমার অনুভূমিক বরাবর বেগ, লব্ধি বেগ। তাহলে এটি হচ্ছে ভি cos আলফা প্লাস এখানে থিটাটা কত? থিটাটা হচ্ছে 0 ডিগ্রি। থিটা কত? 0 ডিগ্রি, কারণ স্রোতের বেগের সাথে স্রোতের বেগ অনুভূমিকের সাথে যে কোনো উৎপন্ন করে সেটা 0 ডিগ্রি, কারণ অনুভূমিক বরাবর স্রোত যায়, সেখানে cos 0 হবে, তাহলে cos 0 1 হবে, ইউ হবে। এটি আমাদের মনে রাখতে পারি। তখন আমরা লিখব ইউ প্লাস ভি cos আলফা ইনটু টি। এই টিটা বের করবা এই সমীকরণ থেকে, অপর পারে পৌঁছানোর সময় এটা ওখান থেকে জানবা। আর ইউটা হচ্ছে স্রোতের বেগ আর নৌকার বেগ হচ্ছে কি ভি, আলফাটা হচ্ছে স্রোত এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ। তাহলে এই সমীকরণ থেকেও আমরা অপর পারে বি বিন্দুতে না গিয়ে সি বিন্দুতে যদি যায়, সেখান থেকেও আমরা বিসি দূরত্বটা বের করে নিতে পারি উপাংশ ব্যবহার করে, উপাংশের মান ব্যবহার করে। আর উপাংশ যদি ব্যবহার করতে না চাই, তাহলে আমাকে tan থিটা বের করতে হবে। tan থিটা বের করে জ্যামিতির মাধ্যমে আমাকে এই সমীকরণের মাধ্যমে প্রয়োগ করে এটি করতে হবে। যে কোনো একটা অ্যাপ্লাই করে আমরা অনুভূমিক বরাবর দূরত্ব কত হবে সেটি নির্ণয় করতে সক্ষম হব। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম? আমরা বের করলাম একটা স্রোতের নদীতে
নৌকা চালনা করে যদি অপর পারে পৌঁছাতে চাই তাহলে অপর পারে কোন বিন্দুতে পৌঁছাবো, অপর পারে কোন বিন্দুতে পৌঁছাবো সেটি যদি বের করতে চাই তাহলে আমার স্রোতের বেগ এবং নৌকার বেগের অর্থাৎ নৌকার বেগটা কোন দিকে চালানো হয় সেটি বের করে আমরা tan থিটা থেকে জানতে পারবো কোন বিন্দুতে পৌঁছাবো, দিক থেকে জানতে পারবো। লব্ধি বেগ যদি হয় আর থেকে বের করতে পারবো। যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে কোন দিকে চালালে অপর পারে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো যাবে তাহলে আমরা tan থিটা থেকে আমরা বের করতে পারি, সেখানে থিটাটা হবে 90 ডিগ্রি হবে, আলফার মান বের করতে পারি। যদি আমাদেরকে বলা হয় যে অপর পারে পৌঁছানোর সময়টা কিভাবে হবে তখন আমরা এই নদীর প্রস্থ এবং প্রস্থ বরাবর বেগের উপাংশ বের করি। তাহলে এইটা সমীকরণ এবং আর এই সমীকরণটি আমরা বলছিলাম যদি এখানে পৌঁছায় সেই বিন্দুতে পৌঁছায় বেশি দূরত্ব বের করার জন্য u প্লাস v cos আলফা ইনটু t এই সমীকরণটাও বের করতে আমরা ব্যবহার করতে পারি। আমাদের পরীক্ষাগুলো আসে, অর্থাৎ তুমি নৌকাটাকে সোজা গতিশীল না করে তুমি এদিকে চালাচ্ছ কিন্তু নৌকাটা গেল এখানে বি বিন্দুতে না গিয়ে সি বিন্দুতে, তাহলে কত দূরত্ব অনুভূমিক ভাবে কতটুকু দূরে গিয়ে পৌঁছালো সেই দূরত্ব বের করার জন্য এই অনুভূমিক বরাবর বেগের উপাংশ এবং উল্লম্ব বরাবর বেগের উপাংশ দুটার সমষ্টি, সেখান থেকে তাকে সময় দিয়ে গুণ করলে আমরা বিসি দূরত্বটা পাবো। আর কখন ওদিকে পৌঁছানোর জন্য সময়টা এই সমীকরণ থেকে পাবো। এটি হচ্ছে আজকের এই অংশের নতুন আলোচনা। আজকের ক্লাসে নতুন আলোচনা হচ্ছে এই সময়টা বের করা এবং অনুভূমিক দূরত্ব বের করা, এটি নতুন আলোচনা। আর আগের যেগুলো ছিল আর দিক নির্ণয় এবং লব্ধি বেগ নির্ণয় আমরা সামুদ্রিক সূত্রের সরাসরি প্রয়োগ থেকে সেটি করতে পারি। তো তাহলে তোমরা এই সামুদ্রিক সূত্রের প্রয়োগটা কি করতে পারবা? আশা করি করতে পারবা। এখন আমাদেরকে প্রশ্ন করা হয় নৌকার বেগ যদি দ্বিগুণ করা হয়, গতি যদি আমার এখন যা ছিল গতির দিক যদি পরিবর্তন করি তাহলে কেমন হবে? সব একই পরিবর্তন করে করে আমাদের এই সমস্ত সমীকরণগুলো ব্যবহার করলেই আমরা এই সামুদ্রিক সূত্রের প্রয়োগ অর্থাৎ নৌকা এবং নদীর ক্ষেত্রে যে সমস্যাগুলো থাকবে সেগুলো বের করতে পারবো। তাহলে একবার সাম আপ করে দিই। আজকের ক্লাসে আমরা কি করলাম? আমরা বের করছি যে স্রোতের বেগের সাথে নৌকার বেগের লব্ধি বেগ নির্ণয় করার জন্য লব্ধি বেগ বের করার জন্য আমরা যে সমীকরণটি ব্যবহার করলাম সেটি হচ্ছে r = u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস 2uv cos আলফা। লব্ধি বেগের দিক নির্ণয় করার জন্য tan θ = v sin আলফা ডিভাইডেড বাই u প্লাস v cos আলফা। এই দুটি সমীকরণ বের করলাম। তারপরে আমরা বের করলাম অপর পারে পৌঁছানোর জন্য সময় হচ্ছে d ডিভাইডেড বাই v sin আলফা, প্রস্থ ডিভাইড বাই প্রস্থ বরাবর বেগের উপাংশ। আর তারপরে হচ্ছে কি আমরা বের করলাম অনুভূমিক দূরত্ব যদি বের করতে হয় তাহলে সেটি হচ্ছে u প্লাস v cos আলফা ইনটু t, অর্থাৎ অনুভূমিক বরাবর বেগ এবং সময়ের গুণফল হচ্ছে অনুভূমিক দূরত্ব। এই কয়টি সমীকরণ আজকে ব্যবহার করলাম এবং সেখানে আমরা বলছিলাম যদি এই ঠিক বিপরীত বিন্দুতে যেতে হয় তাহলে নৌকা চালনা করতে হবে কোথায়? তির্যক ভাবে এই স্রোতের প্রতিকূলে চালাতে হবে। তখন কোন দিকে চালাতে হবে? আলফা নির্ণয় করার সময় আমরা tan থিটা অর্থাৎ লব্ধি বেগের দিক, এটি হচ্ছে স্রোতের বেগ, এটা স্রোতের বেগ, নৌকার বেগ, লব্ধি বেগের দিক থিটা 90 ডিগ্রি হবে। এটি আমাদের এই টার্মটা মনে রাখতে হবে বিশেষভাবে। tan 90 এই সমীকরণ থেকে আমরা tan কত বসাচ্ছি 90 বসিয়ে আমরা এই সমীকরণ থেকে কোন সমীকরণ? এই সমীকরণ থেকে আলফাটা বের করছি। তাহলে এই প্রশ্নটা রিভার্স প্রশ্ন হতে পারে, তোমাকে প্রশ্ন করতে পারে যে 120 ডিগ্রি কোণে চালালে তুমি কি ঠিক সোজা বিন্দুতে যেতে পারবা? তখন তুমি কি নির্ণয় করবা? তখন তুমি 120 ডিগ্রি বসিয়ে আলফার মান 120 ডিগ্রি বসিয়ে থিটার মান বের করবা। থিটা যদি 90 হয় তাহলে তুমি বলবা ঠিক সোজাসুজি বিপরীত বিন্দুতে যেতে পারবে। 90 থেকে যদি কম বা বেশি হয় তাহলে এখানে হবে অথবা এখানে হবে, বি বিন্দু এখানে হবে না, ঠিক বিপরীত বিন্দুতে যেতে পারবে না। বুঝা গেছে? হ্যাঁ, অনেক জটিল, অনেকক্ষণ ধরে একদম টানা পড়াচ্ছি আমি এই পড়াটা, তাহলে টানাই তোমাদেরকে এটা দেখতে হবে। অর্থাৎ এটা যদি তুমি ভালো করে বুঝতে চাও এই ভিডিওটাকে বারবার ভিডিও করে করে দেখবা, তাহলে বিষয়টা তোমার ক্লিয়ার হবে কিভাবে আমরা নৌকার অঙ্কগুলো অর্থাৎ স্রোতের নদীতে নৌকার অঙ্কগুলো আমরা সমাধান করব, সেই সমাধানগুলো এখানে আলোচনা করে দিলাম। অনেকক্ষণ ধরে আলোচনা করলাম, আর আলোচনা করবো না। বেশিক্ষণ যদি আলোচনা করি তাহলে এটি আরো জটিল মনে হবে, অত জটিল না, তোমরা একটু খেয়াল করলেই বিষয়গুলো করতে পারবা। আর আমার এই আলোচনার সাথে তোমার পাঠ্য বইতে সমাধানগুলো করা আছে, সেগুলো মিলিয়ে যখন তুমি করবা তখন সহজেই তুমি এই ক্লাসটি বুঝে নিতে পারবা।
তো এতক্ষণ ধরে সঙ্গে ছিল, এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসে এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।